এই কাজ যদি বন্ধ না করে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। শান্তি, স্থিতি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য সরকার অবশ্যই এটি কঠোর হস্তে দমন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোগান্তির কোনো শেষ নেই, আমাদের কোনো মূল্যই নাই এখানে। 6 ঘন্টা সময় চলে গেছে আমার এই জায়গায়। অনলাইনে আবেদন করতে চাইতেছি কিন্তু 9টা বাজে ঢুকি তাও বলে ওভার হয়ে গেছে। করোনার নমুনা পরীক্ষা করাতে ফিরে আসছে আগের বিড়ম্বনা। অনলাইন আবেদন যেন গোলকধাঁধা। 9 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু 35। করোনায় উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বিশ্ব নেতাদের বার্তা প্রমাণ করে বাংলাদেশ সফল, আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এবং রাজধানী শ্যামলীতে নকল ওষুধ তৈরির ডিপো ছড়িয়ে দেয়া হতো সারা দেশে। অভিযানের পর 3টি কারখানা সিলগালা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ। শান্তিপূর্ণ হরতালে ডাক দিয়ে দেশের কয়েকটি জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলামের একাংশ। ঘটেছে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও। বেশিরভাগ স্থানে লক্ষ্যবস্তু ছিল প্রযুক্তিগত জিনিসপত্র। সার্ভার রুমে আগুন দেয় বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া রেল যোগাযোগ। ভাঙচুর করা হয়েছে গণমাধ্যমের গাড়িও। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে। এগুলি নাশকতা, এগুলি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নয়। এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। আলাদা এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা গত কয়েকদিন ধরে আন্দোলনের নামে নৈরাজ্য করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমি অনুরোধ জানাবো কওমি মাদ্রাসার সবাইকে যে তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য আপনারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবেন না। সরকার অবশ্যই এটি কঠোর হস্তে দমন করবে। হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের খুব একটা প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাপনে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক ছিল যান চলাচল। কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশেই পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এদিকে হরতালের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালে রাস্তায় স্বাভাবিকভাবেই চলাচল করে গণপরিবহন। রাজধানীর পল্টন, মতিঝিল, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর চিত্রও একই। পাড়া মহল্লায়ও জনজীবন স্বাভাবিক। রাজধানীর উত্তরায় সপ্তাহের প্রথম কার্যদিবসে সকালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হতে থাকে। যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধের কারণে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। চালক ও যাত্রীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাইভেট সেক্টরে জব করে চাকরি তো করতেই হবে, তো সেক্ষেত্রে হরতাল টরতাল ওইগুলো দিয়ে তো আর লাভ নাই। আমাদের কর্ম করে চলতে হবে, কারণ হরতাল তো আমরা মানি না ভাই। এই জন্য ভাই আমরা কাজে বেরিয়েছি, যা হওয়ার হবে। আমাদের পেটেতে তো গাড়ি কাজ করতে হবে, তাই না? আমরা তো বাসা থাকলে তো হবে না। হরতাল মাইনে লাভ কি ভাই? পেটে দিয়ে আছে না, আমাদের গায়ে চলবে। হরতাল কোনো স্বার্থ নাই, আমরা শ্রমিক, এই হরতাল মানি না। আমরা শ্রমিক, আমরা গাড়ি চালাই, ভাত খাই, আমরা গাড়ি চালাবো। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনায় একদিনে 9 মাসের মধ্যে সর্বোচ্চ 3,908 জন শনাক্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন আরও 35 জন। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়তে শুরু করেছে বিড়ম্বনা। নমুনা দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, রিপোর্ট পেতে বিলম্ব, অনলাইন আবেদনও যেন এক ধাঁধা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। কোভিডের লাগামহীন সংক্রমণ প্রতিদিনই গড়ছে কোনো না কোনো নতুন রেকর্ড। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি 100 জনে আক্রান্তের হার 17.65, যা 7 মাসে সর্বোচ্চ। একদিনে শনাক্ত হয়েছেন 9 মাসের মধ্যে সর্বোচ্চ 3,908 জন, আর মারা গেছেন আরও 35 জন। লাগামহীন সংক্রমণের ধাক্কা লেগেছে ব্যবস্থাপনার ক্ষেত্রেও। আবারও যেন ফিরে আসছে পুরনো বিড়ম্বনা। রেকর্ড পরিমাণ নমুনা পরীক্ষা করা হলেও চৈত্রের কাঠফাটা রোদে দীর্ঘ সারিতে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 3-4 দিন থেকে জ্বর। আমি 6টায় এসে এখানে দাঁড়ায় আছি রোদের মধ্যে। আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি। গতকালকে এসে আমরা করতে পারি নাই, এখান থেকে আমরা মোটামুটি 50 জনের মতো চলে গেছি। ভোগান্তির কোনো শেষ নেই, আমাদের কোনো মূল্যই নাই এখানে। 5টা বাজে আসছি, 11:30 বাজে আবার শেষ হয়েছে। মানে 6 ঘন্টা সময় চলে গেছে আমার এই জায়গায়।
অনেক হাসপাতালে নমুনা পরীক্ষা করা হচ্ছে অনলাইন নিবন্ধনের ভিত্তিতে, তবে এ প্রক্রিয়াও অনেকের কাছে এখন এক গোলক ধাঁধা। আজকে ৫-৭ দিন ধরে আমরা এই অনলাইনে আবেদন করতে চাইতেছি, কিন্তু ৯টা বাজে ঢুকি তাও বলে ওভার হয়ে গেছে। আমাদের মতন গরিব মানুষ যাদের জন্য তো বিরাট একটা ভোগান্তি, কারণ আমরা এটা তো বুঝি না, পারি না, এটা কিভাবে করব। বেশ ধকল পেরিয়ে নমুনা পরীক্ষার পর রিপোর্ট পেতেও গুনতে হচ্ছে অপেক্ষার নতুন প্রহর। সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও মিলছে না রিপোর্ট। 22 তারিখের নমুনা দেই, 72 ঘন্টার মধ্যে এদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সে এখনো রিপোর্ট পাইতেছি না। সংশ্লিষ্টরা বলছেন মানুষের বিড়ম্বনা কমাতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। অতিরিক্ত আনসার ওইখানে দিব, আমাদের লোকজন যাতে সামাজিক দূরত্বটা একটু মেনটেন করে চলতে পারে, আর বুথের সংখ্যা বাড়ানো যায় কিনা আমি সেটাও একটু বিবেচনা করব। কালেকশন সেন্টার আর কি। কোভিড সংক্রমণ কমাতে মানুষের সচেতনতার মাধ্যমে প্রতিরোধের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া তো এখন ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা বিধিনিষেধ আর অব্যাহত টিকা কার্যক্রমের মধ্যে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জার্মানির করোনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিটু। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিধিনিষেধ এবং টিকা কার্যক্রম দুটোই আসলে একসাথে চলছে, সেই সাথে লকডাউনের কথা তো আপনি নিশ্চয়ই জানেন, এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আগামী 18ই এপ্রিল পর্যন্ত লকডাউনের যে বিধিনিষেধ সেটি কিন্তু বলবৎ রয়েছে এবং সেটির আরো কড়াকড়ি আসবে। বিশেষ করে জার্মানির যে খ্রিস্ট সম্প্রদায়ের পবিত্র যে ধর্মীয় উৎসব ইস্টার, এবং এই ইস্টারের কিন্তু ঘরে বসে এবং 5 জনের বেশি কিন্তু এক না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু অনেক মানুষ টিকা পেয়েছেন, কিন্তু তারপরও টিকার নেয়ার ক্ষেত্রে একটি ধীরগতি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এই ধীরগতির মধ্য দিয়েও কিন্তু এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন এমন মানুষের সংখ্যা কিন্তু 88 লক্ষের কাছাকাছি, এবং সেই সাথে দ্বিতীয় ডোজ পাওয়া মানুষের সংখ্যা কিন্তু এখন 38 লক্ষেরও বেশি। এই মুহূর্তে আসলে টিকা প্রদান কার্যক্রমের যে ধীর গতি, এটির জন্য আসলে সরকারকে কিন্তু ব্যাপক রকমের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে আঙ্গেলা ম্যার্কেল সরকার কিন্তু একটি কার্যকরী করোনার টিকার যে উৎকৃষ্ট ব্যাপার দিয়ে তিনি যে আগেভাগে চিন্তা করেছিলেন, এবং ইউরোপীয় ইউনিয়নের যে মেডিসিন এজেন্সি সেটির সাথে যে চুক্তি ছিল, বিশেষ করে আপনি জানেন যে অ্যাস্ট্রাজেনেকার সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে অ্যাস্ট্রাজেনেকা সেই টিকাটি নিয়ে অনেক বড় আশা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কমিশন করেছিল। সেই সাথে একই সাথে জার্মানির লোক সংখ্যা কিন্তু 8.5 কোটি হওয়ার কারণে প্রথম ডোজের যে ব্যাপারটি সেটি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা থেকে আসার কথা ছিল, কিন্তু অ্যাস্ট্রাজেনেকার নানা সংকটের মধ্য দিয়ে আসলে সেটি সম্ভব হয়নি। তারপরেও কিন্তু টিকা প্রদান কার্যক্রম ইতিমধ্যে চলছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাব্বি, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, করোনা কিন্তু এখনো পালিয়ে যায়নি, ঠান্ডা এখনো আছে। এখনো এই মুহূর্তে বার্লিনে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে, কিন্তু এই 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু করোনার যে নতুন সংক্রমণ ব্রিটেনের B117 এবং ব্রাজিলের P1, এটি কিন্তু এতই ভয়ঙ্কর যে সবখানে এখনো কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে। গত 24 ঘন্টার ব্যবধানে শুধুমাত্র জার্মানিতেই 17,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় সংক্রমিত হয়েছে। পার্শ্ববর্তী যে দেশ সেটি হচ্ছে ফ্রান্স, সেখানে 42,000-এরও মানুষ কিন্তু বেশি করোনায় আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টার ব্যবধানে, এবং 23,000-এরও বেশি মানুষ কিন্তু ইতালিতে সংক্রমিত হয়েছেন। এইখানে যে আসলে নতুন করোনা, বিশেষ করে ব্রিটেনের যে করোনা, সেটি কিন্তু অনেক বেশি পরিমাণ ছড়াচ্ছে বলে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীদের তরফ থেকে আমরা জানতে পেরেছি। রাব্বি। করোনা পরিস্থিতির খবর নিয়ে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংক্রমণের কারণে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করলেও সমৃদ্ধ দেশ গড়তে আরও অনেক দূর যেতে হবে বলেও জানান সরকার প্রধান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা দেশের জন্য সম্মানের। মাত্রই শেষ হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। তিনি হলেন জাতির পিতা। এই আয়োজনের রেশ না কাটতেই রোববার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার। বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে বিশ্ব নেতাদের উষ্ণ বার্তায় প্রমাণ করে বাংলাদেশ সফল। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে আরো অনেক দূর যেতে হবে বলে জানান সরকার প্রধান। স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব, এবং সেটা দেবার মতো দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। পৃথিবীর বোধহয় কোনো অঞ্চল কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দেয়নি।
তো এটাই হচ্ছে সার্থকতা। আমাদের অনেক দূর যেতে হবে। করোনার প্রভাবে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও এখন থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে খাদ্য সংকট না হয় সেদিকে লক্ষ্য রেখে কোনো জমি অনাবাদি রাখা যাবে না। করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়, প্রাদুর্ভাব কতদূর যাবে আমরা এখনো তা জানি না। তার জন্য আমাদের প্রস্তুতি আমাদের থাকতে হবে। সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন সরকার প্রধান। যেহেতু আবার এই প্রাদুর্ভাব দেখা গেছে এবং এই ভাইরাসটারও আবার ভিন্ন ভিন্ন ভাবে এসেছে, সকলেই যেন মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে সেমিনার হোক, প্রশিক্ষণ হোক, কর্মশালা হোক, যাই হোক সেগুলি করা। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে উন্নয়নের চলমান ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অবৈধ পথে আমদানি ঠেকাতে ডিলারশিপ লাইসেন্স দেওয়ার পরও বন্ধ হচ্ছে না স্বর্ণ চোরাচালান। শুল্ক করে কারণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনবিআর চেয়ারম্যানের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে অমীমাংসিত ইস্যু নিষ্পত্তির ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি না হলেও বাণিজ্য, যোগাযোগ, শিল্পায়ন সহ বিজ্ঞান প্রযুক্তি খাতে সম্ভাবনার বেশ কিছু নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। মোদীর সফর শেষ হওয়ার পর শনিবার রাতে প্রকাশিত দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে তথ্য উঠে আসে। তবে বিশ্লেষকদের দাবি, জনগণের উন্নয়নে দুদেশকে একযোগে কাজ করতে হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। মহামারীর বাধায় 1 বছর আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিলম্বে অনুষ্ঠিত হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদীর এই সফর ঘিরে ব্যাপক আলোচনা আর প্রস্তুতি ছিল সংশ্লিষ্ট সবার। অবশেষে শনিবার দুই শীর্ষ নেতা মুখোমুখি হয়েছিলেন রাষ্ট্র পর্যায়ের হিসেব নিকেশ আর মৈত্রীর মাত্রা নিয়ে। শীর্ষ নেতাদের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে দেখা গেছে পানি ব্যবস্থাপনা, সীমান্তের অশান্তি নিরসনের মতো ইস্যুগুলো আবারও উঠে এলেও ছিল না সমাধানমূলক কোনো স্পষ্ট বার্তা। তবে শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি খাতে অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত নতুন ইস্যু সহ যোগাযোগ বাড়াতে দুই দেশের ব্যাপক মনোযোগ ছিল এই বৈঠকে। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক সময়ে দেশটির সরকার প্রধানের সফরকে দেনা পাওনার হিসেবের চেয়ে গুরুত্ব দিতে হবে অংশীদার হিসেবে। সভরেন্টি সেন্ট্রিক যে মাইন্ডসেট, যে না আমার বোধহয় এইটা নিয়ে গেল, ওইটা বোধহয় আমি দিয়ে দিলাম, এইটা দেওয়াটা ঠিক হলো না, এই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে। ইন্দো বাংলা পানি ব্যবস্থাপনা সুদৃঢ় করার পাশাপাশি আগামীতে জনকেন্দ্রিক কূটনীতি প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন এই সাবেক পররাষ্ট্র সচিব। রাষ্ট্রের সম্পর্কের সাথে সাথে আপনার জনগণের মধ্যে সম্পর্ক কিন্তু ওই ভিসার সম্পর্ক না, মানে উন্নয়নের সম্পর্কটা। রোহিঙ্গা সংকটে ভারতকে সহায়তার কথা বাংলাদেশ পুনর্ব্যক্ত করলেও দেশটির তরফ থেকে আশ্বাস ছাড়া মেলেনি কোনো নিশ্চয়তা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামলীতে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে 1.5 কোটি টাকা মূল্যের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ অপরাধে 3টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানার মালিককে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও ঔষধ প্রশাসন এ অভিযান চালায়। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ভিটামিন, ক্যালসিয়াম কিংবা আয়রন ট্যাবলেট তৈরি হচ্ছে একই ঘরে। মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধের ছড়াছড়ি। নেই ফার্মাসিস্ট, নেই প্রয়োজনীয় দক্ষ জনবল, তবু হরদম চলছে ওষুধ উৎপাদন। শ্যামলীর 2টি ভবনে 5টি ফ্ল্যাটে বছরের পর বছর চলছে এ কার্যক্রম। ফোরেস, অ্যারিস্টন ফার্মা, অ্যারিস্টো লিমিটেড নামে চলছে ওষুধের রমরমা ব্যবসা। এর আগেও ফোরেস লিমিটেডের লাইসেন্স বাতিল ও জরিমানা করেছিল ওষুধ প্রশাসন। এরপর সাভারের কারখানা দেখিয়ে আবার নতুন করে নবায়ন পেলেও ওষুধ তৈরি হতো নিজ বাড়িতেই। আমি যখন লাইসেন্সের জন্য রিনিউ করতেছি বারবারই, তখন শিফটিং ছিল। শিফটিং হওয়ার কারণে আমি কিছু মেশিনপত্র নিয়ে এসে আমার এখানে তুলি এগুলোকে, কারণ আমার অন্য কোনো জায়গা ছিল না, যে কারণে এখানে তুলি। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ওষুধ, সাপ্লিমেন্ট, কসমেটিক্স প্রস্তুত ও বাজারজাত করে আসছিল এসব কোম্পানি। এটা ছাড়া আরও 2টো জায়গায় আমাদের আরও 2টো টিম আছে, সেখানে কিন্তু আমরা বিপুল পরিমাণে এই কফ সিরাপ, সেকশন স্টিমুলেন্ট এবং আপনার এই ধরনের ফুড সাপ্লিমেন্ট আমরা পেয়েছি। এবং
এনার কোনোটাই কিন্তু তার ইয়ে না, এখানে রেজিস্টার্ড না, এবং প্রত্যেকটা ওষুধ তার অবৈধ। ফুড সাপ্লিমেন্ট বা এই সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান আছে বিদায়ী সেটি সফলতার অংশ হিসেবে এটি আমরা দেখছি, এবং সেজন্য এটি এখানে আটক করা হয়েছে। ভুইফোর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বস্তাবন্দি এসব ওষুধই রঙিন মোড়কে বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ অনেকটা অজ্ঞতার বশেই তা লুফে নিচ্ছে। ওষুধ প্রশাসন বলছে এসব ওষুধ কোনো কাজে তো আসেই না, বরঞ্চ মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে 30 আসনের সবকটিতেই জয় পাওয়ার দাবি বিজেপির। মোদির দলের দাবি উড়িয়ে দিয়ে সব আসন পাওয়ার আশা মমতা। রোহিঙ্গাদের ভোটার ও পাসপোর্ট করতে সহায়তার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক 3 জন কাউন্সিলর সহ 4 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। রোহিঙ্গাদের ভোটার, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদ দেয়া সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমার থেকে সেনাবাহিনীর ভয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজার ক্যাম্পে আশ্রয় নিলেও বিভিন্ন সময় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে যাতায়াত করছে। তাদের এই অপকর্মে সহায়তা করার অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার ও পাসপোর্ট করতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হলেন কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক 3 কাউন্সিলর সহ 4 জন। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ নুবেল, রফিকুল ইসলাম ও পৌরসভার অফিস সহকারী দিদারুল ইসলাম। জাতীয় সনদপত্র অথবা ভূমিহীন সনদপত্র যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের একটা অংশ, তাদেরকে এই সাবমিটেড ডকুমেন্টগুলো তারা নিজেরাই দিছে, ব্যাকডেট দিয়ে দিছে, এবং যোগ্যতম সত্য সেই সার্টিফিকেটগুলো তারা ইউজ করছে পাসপোর্ট অফিসে, এবং সেখানে আবার পাসপোর্ট অফিসের পুলিশের যারা ডিএসবির অফিসের তারাও এগুলা অনুকূল রিপোর্ট দিচ্ছে। দুদক জানায় পৌরসভার দায়িত্ব পালনকালে এই 3 কাউন্সিলর অবৈধভাবে রোহিঙ্গা নাগরিককে ভোটার তালিকাভুক্ত, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদ পেতে সহায়তা করেছেন। অনুসন্ধানের প্রেক্ষিতে মোট 12টি মামলা দায়ের করা হয়, আর আরও কিছু অপরাধ নিয়ে দুদক কাজ করছে। রোহিঙ্গাদের ভোটার জন্মসনদ, পাসপোর্ট ও ভূমি সনদ জালিয়াতির অভিযোগে দুদকের করা 4টি মামলায় গ্রেপ্তার করা হয় এই 4 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বর্ণ আমদানিতে সরকার ব্যাপকভাবে নীতি সহায়তা দিলেও কোনো কাজে আসেনি। অভ্যন্তরীণ বাজারে লেনদেন ও বিক্রিতে স্বচ্ছতা আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে বিভিন্ন শিল্প খাতের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় স্বর্ণের গয়না উৎপাদক ও রপ্তানিকারকরা আমদানিতে শুল্ক হ্রাস ও প্রণোদনা চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। দেশে বছরে 20 থেকে 24 মেট্রিক টন স্বর্ণের চাহিদা থাকলেও এর মাত্র 10% পুরনো স্বর্ণের অলংকার গলিয়ে সংগ্রহ করা হয়। চাহিদার বাকি 90% আসে ব্যাগেজ রুলসের মাধ্যমে ও চোরাই পথে। অবৈধভাবে আমদানি ঠেকাতে ডিলারশিপ লাইসেন্স দিয়ে বাণিজ্যিকভাবে আমদানির সুযোগ দেওয়া হলেও অবস্থার পরিবর্তন হয়নি। লাইসেন্স পাওয়ার পর গত বছরে 2টি প্রতিষ্ঠান 25,000 গ্রাম স্বর্ণ বৈধভাবে আমদানি করলেও নানা জটিলতায় এরপরে বন্ধ হয়ে যায় আমদানি। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, যাদেরকে স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়া হয়েছে অধিকাংশেরই সক্ষমতা নেই। জটিলতার কারণেই কিন্তু গোল্ডটা আমদানি বন্ধ হয়ে যায়। আউটলেট লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের ক্যাপাসিটি নাই। এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় স্বর্ণালংকার রপ্তানিকারকরা বলছেন, ডিলারশিপ লাইসেন্স দেওয়া হলেও শুল্ক কর দিয়ে স্বর্ণ আমদানিতে জটিলতার কারণে অবৈধভাবে বেশি আমদানি হচ্ছে। স্বর্ণ আমদানি রপ্তানি সহজ করা ও প্রণোদনা দেওয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি। ডিউটি ড্রব্যাকেরও অনেক হ্যাসেল আছে। আমরা চাচ্ছিলাম যে প্রাথমিকভাবে এই এক্সপোর্টের জন্য সুযোগ করে দেওয়া, আবেদন রইল সহজ পদ্ধতি করে দেওয়া। এই দাবির প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বৈধভাবে স্বর্ণ আমদানিতে অনেক সুযোগ দেওয়া হলেও কোনো লাভ হয়নি, স্বচ্ছতা আসেনি স্বর্ণ কেনাবেচায়। গোল্ডের সাথে শুধু পলিটিক্স সাপোর্ট যথেষ্ট নয়, গোল্ডের সাথে আরও অনেক অদেখা বিষয় আছে। সেই বিষয়গুলো থেকে উঠতে না পারলে এই গোল্ড সেক্টর কিচ্ছু হবে না। বৈধভাবে স্বর্ণ আমদানিতে 2019 সালে একটি ব্যাংক সহ 19টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতি ভরি স্বর্ণ আমদানিতে বর্তমানে 2000 টাকা সম্পূরক শুল্ক দিতে হয়। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর 30 জন বীর যোদ্ধা সহ 38 সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। এ সময় মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এর আগে প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত 25 মার্চ 38 সদস্যের এ দলটি ঢাকায় আসেন। আমরা সত্যি কৃতজ্ঞ। আপনারা একই যুদ্ধক্ষেত্রে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আপনারা আমাদের ভ্রাতৃত্বের মতো, যারা আমাদের অধিকার আদায়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপনারা আমাদের পাশে ছিলেন সহযোদ্ধা হিসেবে, যা পৃথিবীর ইতিহাসেও বিরল, এবং আপনারা আমাদের ইতিহাসের অংশ জুড়ে রয়েছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাহিনীগুলোর বড় ধরনের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রাম নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে দুদিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদিন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সহ বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরও। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দেশের উন্নয়নে বাহিনীগুলোর ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। ফোর্সেস গোল 2030 নামে আমাদের একটি পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার আলোকে আমাদের শুধুমাত্র সেনাবাহিনী না, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী তারা সম্মুখ পানে এগিয়ে যাচ্ছে। যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরাও তার সারথি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার কাছাকাছি পর্যায়ে আমরা আছি। আমরা আশা করি সেটা অর্জন করতে পারব। মুজিব বর্ষ উপলক্ষে ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি। সরাসরি গ্রাহকের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও গ্রাহক সচেতনতা বাড়াতে রাজধানীতে ভ্রাম্যমাণ সেবাটি চালু হয়েছে। রাজধানীতে থাকা ডিপিডিসির 36টি এনওসিএস অফিস একটি করে ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রে পিক আপ করে নির্দিষ্ট এলাকায় সেবা দেবে। ডিপিডিসির এসব ভ্রাম্যমাণ মিনি ট্রাকে অনলাইনে নতুন সংযোগ ও লোড বৃদ্ধি, হ্রাস, ট্যারিফ, মিটার ও নাম পরিবর্তন, বিদ্যুৎ বিল সংশোধন ও পেমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধান সহ সব ধরনের সেবা দেওয়া হবে। 18 মার্চ থেকে শুরু হওয়া এই সেবাটি 1 এপ্রিল পর্যন্ত ডিপিডিসির আওতাভুক্ত 36টি এনওসির বিভিন্ন স্থানে সেবা দেবে। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট শেষ হতেই কোন দল কতটা আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিজেপির দাবি 30 আসনের মধ্যে সবকটি তারা পাবে। অন্যদিকে তৃণমূলের দাবি তারাও সব আসনে ভালো ফল করবে। এদিকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল বিজেপি। সুব্রত আচার্যের পাঠন তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অনেকটা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 8 দফার ভোটের প্রথম দফার ভোট গ্রহণ। শনিবার রাজ্যের জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়িয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ 30 আসনের ভোট নেওয়া হয়। সবশেষ 2016 সালে বিধানসভা ভোটের 30 আসনের মধ্যে 27টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট কংগ্রেস পেয়েছিল বাকি 3টি আসন। তবে এবারের ভোটে 30টি আসনই জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি। আপ্যায়নটা বাকি থাকলো 2 তারিখের পরে হবে, কথাটা রাখতে হবে। আমি ওপারে বেগমকে হারাচ্ছি, এটা নিশ্চিত থাকুন। ওই যত নাটকবাজি করুক না কেন, পা ভাঙা, হাত ভাঙা, মাথা ভাঙা, কোনো কাজে লাগবে না। তবে এ দাবি নিয়ে প্রশ্ন তুলে উল্টো বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আগের ধারাবাহিকতায় তৃণমূলই জয় পাবে। ওদের এক নেতা বলে দিলেন 30টা কালকে ইলেকশন হয়েছে, আমরা 26টা পাবো। তুমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকেছো? জিজ্ঞেস করুন, তুমি জানলে কি করে তুমি কটা ভোট পাবে? আমি তো জানি না আমি কটা ভোট পাবো। তুমি জানলে কি করে ভাই? তার মানে তুমি কি মেশিন দখল করেছো?
লক্ষ্য রাখবেন পুলিশের ড্রেস পরে কোনো বিজেপি ক্যাডার ঘুরছে কিনা। এদিকে আগামী 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে চলছে প্রচারণা। দ্বিতীয় দফায়ও 30টি আসনে ভোট নেওয়া হবে। ওই দিনই ভাগ্য নির্ধারিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সময় সংবাদ, কলকাতা।